বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসান ব্যক্তিগত কাজে অবস্থান করছিলেন দিল্লিতে। ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে তাকে বিমানবন্দরে আটকে দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। কিন্তু ভাই ছিলেন নাকি আমাদের মাহাদি ভাইয়া, মনে আছে? হবিগঞ্জ কোন এক থানায় বসা পুলিশের সামনে বসে বলতেছে পুলিশ সন্তোষ নাকি যেন এক ভদ্রলোকের নাম, পুলিশের এসআই। তো তাকে সে ওই হাসিনা বিরোধী আন্দোলনের সময় একেবারে জীবন্ত আগুনে পুড়ে মারছে বলছিল না, চিনেন আপনারা? তারপরে পুলিশ তাকে ধরে নিয়ে গেল, রাস্তাঘাট অবরোধ হইলো হবিগঞ্জে। তারপরে দেখলাম সকালে লয়ে গেল বা রাত্রে লয়ে গেল, সকালে ছেড়ে দিল বা সকালে নিয়ে গেল বা রাত্রে ছেড়ে দিল। তখন ছিল হলো ইউনূস সাহেবের জামানা, বুঝছেন? তখন ছিল ইউনূস সাহেবের জামানা। তো এখন তো ভাই ইউনূস সাহেবের জামানা নাই। দেখলাম আমাদের ইউনূস স্যার কাঁদতে কাঁদতে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আপনি মেয়েদের কে হয় আপনি? আপনি একটু আগে কি বললেন? হাজব্যান্ড ওয়াইফ, এটাই তো সত্যি? কন্ট্যাক্ট ম্যারেজ করেছেন? সত্যি কথা বলবেন? আপনার মাস্ক খুলুন। কন্ট্যাক্ট ম্যারেজ করে যাচ্ছেন আপনি আরো? হবিগঞ্জের সেই আলোচিত জুলাই যোদ্ধা মাহাদি, যিনি থানায় বসে থেকে মানে গর্ব করে বলেছিলেন যে আমি এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি, আমি থানায় আগুন জ্বালিয়েছি, আমাদের বিরুদ্ধে মামলা করা কিংবা আমাদের ছেলেকে গ্রেপ্তার করার সাহস আপনি পান কোথায় থেকে? থানার ওসিকে এই ধরনের অধ্যত্বমূলক কথা বলে তারপরে গ্রেপ্তার হওয়ার পরে সরকারের আইন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে গভীর রাতে আদালত বসিয়ে তার মামলার ব্যবস্থা করার খবর আমরা জানি। সেই দৃশ্য আমরা দেখেছিলাম। তিনি ইউরোপে পাড়ি জমাতে চাচ্ছেন, অর্থাৎ বাংলাদেশে তার পক্ষের সরকার যেহেতু আসেনি সেহেতু তিনি নিরাপদ মনে করছেন না বাংলাদেশকে। ইউরোপে পাড়ি জমানোর জন্য দিল্লিতে গেছেন। প্রশ্ন হচ্ছে যে বিএনপির ভিতরে এত লোক থাকতে তারেক রহমান কেন এই খলিলুর রহমানকেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন? এবং আরো একটা প্রশ্ন হচ্ছে যে যেই লোকটা ইউনূস সরকারের আমলে একজন মন্ত্রী ছিল এবং যেই ইউনূস সরকার কিনা নিরপেক্ষ থাকার কথা, একটা নিরপেক্ষ সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি যখন নবনির্বাচিত তারেক রহমানের মন্ত্রিসভায় শপথ গ্রহণ করলেন তখন প্রশ্ন আসে যে ইউনূস সরকার কি আদৌ নিরপেক্ষ ছিল? আসলে কি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে? তারেক রহমানকে ম্যানেজ করতে সজীব ওয়াজেদ জয়ের একটা ব্যর্থ চেষ্টা। সজীব ওয়াজেদ এখন প্রকাশ্যে বলছেন যে আমরা তারেক রহমানের সাথে কথা বলবো। আরে তারেক রহমান তো কথাই বলবে না। এর মানে নির্বাচন হয়ে গেছে, এখন রাজনীতিতে প্রাসঙ্গিক হতে আওয়ামী লীগ তৎপর, কিন্তু তারা ভুল পথে হাঁটছে। তারেক রহমানের সাথে কথা বলে কোনো লাভ নেই, বরং আমরা বলবো ডাক্তার শফিকুর রহমানের সাথে আমিরে জামাতের সাথে কথা বলে দেখেন। যদিও আমিরে জামাত কিছুতেই আওয়ামী লীগ কোনো স্পেস দিবে না, তারেক রহমানও দিবে না, তবে এটা নিয়ে খেলবে, দুই দলেই খেলবে, একে অপরকে ভয় দেখাবে। এই যে আমরা কিন্তু আওয়ামী লীগকে আনবো। আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক। তার সাথে ভিডিওর শুরুতেই ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন দর্শক, দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাব। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমার মনোযোগ সহকারে দেখে আসি। কিন্তু ভাই ছিলেন নাকি আমাদের মাহাদি ভাইয়া, মনে আছে? হবিগঞ্জ কোন এক থানায় বসা পুলিশের সামনে বসে বলতেছে পুলিশ সন্তোষ নাকি যেন এক ভদ্রলোকের নাম, পুলিশের এসআই। তো তাকে সে ওই হাসিনা বিরোধী আন্দোলনের সময় একেবারে জীবন্ত আগুনে পুড়ে মারছে বলছিল না, চিনেন আপনারা? তারপরে পুলিশ তাকে ধরে নিয়ে গেল, রাস্তাঘাট অবরোধ হইলো হবিগঞ্জে। তারপরে দেখলাম সকালে লয়ে গেল বা রাত্রে লয়ে গেল, সকালে ছেড়ে দিল বা সকালে নিয়ে গেল বা রাত্রে ছেড়ে দিল। তখন ছিল হলো ইউনূস সাহেবের জামানা, বুঝছেন? তখন ছিল ইউনূস সাহেবের জামানা। তো এখন তো ভাই ইউনূস সাহেবের জামানা নাই। দেখলাম আমাদের ইউনূস স্যার কাঁদতে কাঁদতে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। এই ভিডিওটা যারা দেখছেন একটু কমেন্ট করে জানেন তো যে উনি যে এই প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পর এখনও তো শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো, একটা গোটা শক্তি ভালোই আছে শরীরে। নিশ্চয়ই উনি বেকার ঘরে বসে থাকবেন না, কিছু না কিছু করবেন। তো আপনারা যদি কেউ জানেন যদি ইউনূস স্যারের এই কাহিনী যে এরপর প্রধান উপদেষ্টার পদ ছেড়ে উনি কোথায় যাচ্ছেন, কী করতেছেন, নাকি আবার গ্রামীণ ব্যাংকে ফিরে যাবেন, কী করতেছেন আমি জানি না, তো একটু জানেন। আমার খুব জানার আগ্রহ যে এই ভদ্রলোক মানে আমাদের এই আঙ্কেল কোথায় যায়, কেমন আছে, বুঝছেন? জানতে খুব ইচ্ছা করে। তো এখন আমাদের মাহাদি ভাইয়া কী করছে? এই মাহাদি ভাইয়া ইউনূস স্যারের জামানার আমলে তো বেশ দাপটের সাথে ঘুরে বেরিয়েছিল, তাই না? পুলিশকে আগুনে পুড়ে মারার কথা নিজের মুখে স্বীকার করার পরও পুলিশ তাকে অ্যারেস্ট করে, মানে লামসাম একটা মামলা অ্যারেস্ট করে, তারপর আবার পরদিন সকালে তাকে ছেড়ে দেয়। তো সেই মাহাদি ভাইয়া কী করছে? গতকাল ভারতের নয়াদিল্লি যে এয়ারপোর্ট রয়েছে, নয়াদিল্লি এয়ারপোর্টটার নাম কি? এই হলো ভাই একটা সমস্যা। আমি তো ভাই নিউজ রিপোর্টার না, পৈরাশি না, মুখস্থ নাই। আমি হলো নিউজ রিভিউ করি। দেখো নয়াদিল্লি এয়ারপোর্টের নাম কি তোমার মুখস্থ নাই? মনে হয় জওহরলাল নেহরু, এই ধরনের কিছু একটা হবে। ভারত থেকে যারা ভিডিওটা দেখছেন বা যারা নিয়মিত ভারতের আগে যাইতেন, এখন তো জান না, তো কমেন্ট করে জানেন এই নয়াদিল্লি যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আছে নাম কি? তো সেই নয়াদিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মাহাদি ভাইয়াকে 40 মিনিট বা 30 মিনিট আটকে রেখে
এখন পিটাইছি কিনা তা তো আমি জানি না। এখন ভারত কী কারণে গেছে সেটাও আমি একটু পরে আমি আপনাদেরকে বলতেছি, যেটা বাংলাদেশের পত্রপত্রিকা লেখেনি আপনাদেরকে। আমি জর্জ আপনাদেরকে গোপন কাহিনী আজকে ফাঁস করবে এই ভিডিওতে। তো যাই হোক, তো সেখানে তাকে 30-40 মিনিট জিজ্ঞাসাবাদ করে ভারত থেকে তাকে আবার বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। প্রথম কাহিনীটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, তারপরে আমি আমার কথা বলতেছি। এই যে দেখেন আমাদের মাহাদি ভাই, চিন্তা তো পেরেছেন নাকি? আচ্ছা, এখানে দেখেন ওই যে তার পরিচয় দিয়ে দিচ্ছে যুগান্তর নিউজে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসান। বা আপনি কঠিন অবস্থা। আচ্ছা, ভারত ফেরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানকে ঢাকায় নেমে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বুধবার বিকাল 3:40 মিনিটে ভারতের দিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন কাউন্টারে গেলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, মাহাদি হাসান পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে আটকও করা হতে পারে বলে জানা গেছে। বাংলাদেশে ফেরার আগে ফেসবুক লাইভে মাহাদি বলেন, আমি দিল্লি বিমানবন্দর থেকে বলছি, আমার সঙ্গে যা ঘটেছে তা নিয়ে দেশে গিয়ে সংবাদ সম্মেলন করে জানাবো। এখানে আমাকে প্রায় 40 মিনিট পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আমি আমার দেশের দূতাবাসে কথা বলতে বলেছিলাম, এরপরও আমার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। পরে দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করে আমাকে দেশে পাঠানো হচ্ছে। গত 1 জানুয়ারি হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে আটক করা হলে তিনি সেখানে যান। এ সময় বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালিয়ে দিয়েছিলাম। এসব মন্তব্য দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। আচ্ছা, এখানে একটা ছোট্ট ভিডিও আমি আপনাদেরকে দেখাই। এটা হলো যেটা আমি এখন দেখাচ্ছি, সেটা তো দিল্লি এয়ারপোর্টে তো তাকে 40 মিনিট ডিটেনশন দিয়ে তারপরে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। তো বাংলাদেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর তো বাংলাদেশের যে ছিল সাংবাদিক ভাইরা ছিল তাদের কাছে তো কাহিনী পৌঁছে গেছে, তো তারা তাকে ধরছে। ভালো করে দেখেন, আমি বলছি কি কাহিনী। বল মানে শর্মাসকে লেখা বল, কি তুই না বলে কি আমরা কি জানি না? আমি কইতেছি একটু পরে তুই ওই সময় বিরোধী নেতা বলে তো আটক করেছে। তুমি কোন বাল যে রাটিদাস হয়ে গেছো, কাহিনী আছে বলতেছে। আমি তোমাকে হ্যারাস করেছে। তুই গ্যাসকে লেখা বেড়া দিল্লিতে, তুই এইটা আগে বেড়া, তুই দিল্লিতে গ্যাসকে লেখা। তো সারাদিন লুঙ্গি উঠে ভারত বিরোধী স্লোগান দেয়, সারাটা দিন লুঙ্গি উঠে। একে তো সারা তোমরা লুঙ্গির পিছনে জেঙ্গে পড়ো না, তারপরে সারাটা দিন লুঙ্গি উঠে ভারতের বিরোধী কথাবার্তা বলে। এখন বলছো ভারতে তোমাকে এই করছে। এখন কাহিনী আমি আপনাদেরকে বলছি, একটা সিস্টেম আপনারা জানেন কিনা জানি না। আটলান্টিকের ওই পার কি মানে ইউরোপের ওই পারে যদি আপনি কোনো দেশে আসেন, বিশেষ করে কানাডা এবং আমেরিকাতে, তাহলে যেটা হয় বাংলাদেশ থেকে সরাসরি কোনো ফ্লাইট, ঠিক আছে, বাংলাদেশ থেকে সরাসরি কোনো ফ্লাইট আটলান্টিকের ওই পারে আসে না, কানাডা বা আমেরিকাতে আসে না। আসার নিয়ম হলো আপনার মিডল ইস্টের কোনো এক দেশে রাখবে অথবা নয়াদিল্লির কোনো এক জায়গাতে রাখবে, ওইখান থেকে কানেক্টিং ফ্লাইট হয়ে যাবে। এবং আটলান্টিকের ওই পারে যে যাত্রীগুলো রয়েছে তাদেরকে ওই দেশে যে দেশের থেকে কানেক্টিং ফ্লাইট নেয় সেই দেশে দ্বিতীয়বার আবার ইমিগ্রেশন যাচাই বাছাই হয়। এখন আমাদের মাহাদি ভাই কি হয়েছে আমি নিশ্চিত বলতে পারি না, কারণ এটা মাহাদি ভাই নিজেই বলতে পারবে, তবে আমি 95% নিশ্চিত এই কাহিনী হয়েছে। তার কাছে কি আছে? তার কাছে সম্ভবত আমেরিকা বা কানাডার ভিসা আছে। এখন যেহেতু সরকার চেঞ্জ হয়ে গেছে, তারা তো শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করছিল যে এনসিপির কিছু একটা হয় কিনা। কিন্তু এনসিপি যেহেতু তেমন একটা সুবিধা করতে পারেনি এই ইলেকশনে, তো এখন তারা যারা রয়েছে তারা কিনা প্রথম শ্রেণীর ব্ল্যাক লিস্টেড। এরা কিন্তু প্রথম শ্রেণীর ব্ল্যাক লিস্টেড। এখন বিএনপি সরকার যদি কোনো রিয়াকশনে যায়, তাহলে প্রথম যে ব্ল্যাক লিস্টের নামগুলো রয়েছে তাদের মধ্যে এও হবে একজন। তো এখন সে কী করছে, পয়সা করে যা কামানোর তো কামাইছে, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক এই বয়সে, দাঁড়িয়ে মসুদিনী ঠিক মতো। তার কাছে সম্ভবত আমেরিকা বা কানাডার ভিসা ছিল। তো যখন নাকি কানাডা আমেরিকাতে আসার সময় যে দ্বিতীয় কোনো দেশে যে সেকেন্ড ভেরিফিকেশনের জন্য গেছে, তখন তার প্লেনটা সম্ভবত ছিল নয়াদিল্লি হয়ে কোথাও। উনি কিন্তু দিল্লিতে যায়নি, নয়াদিল্লিতে যাওয়ার মতো কোনো অবস্থাও তার নাই, ভারতে ভ্রমণ করার মতো কোনো অবস্থা নাই, আর ভারতের ভ্রমণ ভিসা তাদেরকে দেবেও না। তো যার ফলে কী ছিল, তার কানেক্টিং ফ্লাইট আমেরিকার অথবা কানাডার কানেক্টিং ফ্লাইট ছিল নয়াদিল্লি থেকে। তো নয়াদিল্লিতে যখন গেছে, দ্বিতীয়বার যখন ইমিগ্রেশন হয়েছে, তখন কি এ তো ধরা খাইছে, বুঝছেন। ধরা খাওয়ার পর তাকে একেবারে যেমনি যা ছিল, তবে ভারত সরকার অনেক ভদ্র আচরণ করছে। আমি তো ভাবছিলাম 2-4টা বাড়িটারি তো দেওয়া উচিত ছিল, কারণ সারাদিন তারা যেটা একটু আগে আমি বললাম লুঙ্গি উঠে কী করে ভারত বিরোধী কথাবার্তা বলে, লুঙ্গি নিজে মেয়ে জাঙ্গিও পড়ে না, সরমই লাগেনি কি এরকম। তো এগুলি সারাদিন বলে। তো ভারত তো অনেকে দেখলাম অনেক সম্মান দিছে, অন্য কোনো দেশ হলে তো ডিটেনশনে রাখতো 7 দিন, তারপর ইচ্ছা মতো বাইরে পিঠে বুঝছেন, অথবা দেখা যেত একটা বিচ্ছিও রেখে দিচ্ছে, বুঝছেন, 2টা বিচ্ছি থাকে না, একটা বিচ্ছি রেখে তারপর পাঠা দিচ্ছে। যদি এটা উত্তর কোরিয়ার মতো দেশ হতো, বুঝছেন, এটা যদি উত্তর কোরিয়ার মতো দেশ হতো তাহলে সিরিয়াস এটাই করতো। তো যাই হোক, সেগুলো করেনি, তারা 40 মিনিট জিজ্ঞাসাবাদ বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, সে আর পালিয়ে যেতে পারেনি। তো ঘটনাটা হলো এখানে, সে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এখন বাংলাদেশ থেকে সরাসরি যেহেতু কোনো ফ্লাইট আটলান্টিকের ওই পারে যায় না, মিডল ইস্ট অথবা ইন্ডিয়াতে আপনাকে ট্রানজিট নিতেই হবে। তো এই ভেজালে বেচারা পড়ে গেছে। এখন তো সে বাংলাদেশ আসছে না, জাস্ট 2টা মিনিট ওয়েট করেন, কাহিনী আপনারা আরও দেখবেন কোন দেশে পালানোর জন্য সে চেষ্টা করেছিল। তো আমি কর্তৃপক্ষকে বলবো, যারা কিনা ভালো মানুষ বাংলাদেশে, যারা কোনো অন্যায় করেনি, তাদের ভয় পাওয়ার কোনো কারণে, তারা আপনি নিঃসন্দেহে বাংলাদেশে থাকবেন, পুলিয়ে দেবেন। আর যারা কিনা অপরাধ করেছে, শুধুমাত্র তারই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো বর্তমান যে সরকার রয়েছে, তারেক রহমান সাহেবের সরকার, তো অনুরোধ করবো যে এইসব যত ক্রিমিনাল আছে যারা কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, বুঝছেন, তাদের ব্যাপারে একটু খেয়াল রাখেন। ভারতের সাথে যে বর্ডার আছে, প্লাস বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো আছে, সেদিকে কড়াকড়ি আরোপ করেন। এখন ভারতে যা তাদের কোনো চান্সই নাই, আমি মনে করি তারা ভারত যাবে, কারণ ভারতে গেলে তাদের জন্য আরও বড় বিপদ ওয়েট করছে।
তো একমাত্র উপায় হলো এয়ারপোর্ট দিয়ে যাওয়া। তো এখন এয়ারপোর্টগুলো যদি একটা শান্টিং দিয়ে রাখেন বুঝছেন, তাহলে এরা কেউ পালাতে পারবেন না। আপনি ভাই পালাবেন কেন? আপনি যদি ভালো মানুষ হয়ে দেখেন কেন পালাবেন? আপনি কোর্ট কাছে থানা পুলিশ এগুলো ফেস করবেন, তাই না? এটাই তো হওয়া উচিত। তো যাই হোক ভাই, একটা ক্রিমিনালকে মানে অল্পের জন্য আমরা আমাদের মাঝে ফিরে পেয়েছি বুঝছেন। আরেকটু হলো সে আমাদের নয়নের মণি মাহাদি ভাই আমাদেরকে ছেড়ে চলে যেত, ইউরোপ আমেরিকার কোথাও হতে চলে যেত বুঝছেন। ভারত সরকারের কাছে আমরা চিরঋণী যে আমাদের সন্তানকে সে আবার আমাদের কাছে ফিরে দিয়েছে বুঝছেন। নাহলে তো ভাই আমরা তো শেষ হয়ে যেতাম, আমাদের আদরের ভাই চলে যেতেছে আমাদের ফালাতে ইউরোপ আমেরিকায়। কেমনি কি? ধন্যবাদ ভারত সরকারকে আমাদের ভাইকে আবার আমাদের মাঝে ফেরত পাঠিয়ে দেওয়ার জন্য। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। গতকালকে তারেক রহমানের নেতৃত্বে একটি মন্ত্রিসভা শপথ গ্রহণ করলো। তারেক রহমান প্রধানমন্ত্রী এবং তিনি অন্যান্য মন্ত্রীদেরকে নিয়োগ দিয়েছেন। এবং প্রথমে মন্ত্রিসভার আকারটা ছোট হবে বলা হলেও পরে দেখলাম আমরা যে পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রী মিলিয়ে প্রায় 50 জনের মতো, এবং তিনি আরো 10 জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন যারাও কিনা প্রতিমন্ত্রীর সম্মান এবং সহমর্যাদা পাবে। এবং এতদিন ধরে আমরা যাকে নিরপেক্ষ বিশ্লেষক মনে করতাম সেই ডক্টর জাহিদুর রহমান, তাকেও দেখলাম উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হলো। তাহলে এবার বোঝেন যে নিরপেক্ষ বিশ্লেষকের আড়ালে ডক্টর জাহিদুর রহমান কার পারপাস সার্ভ করতেন। হ্যাঁ, তো তারেক রহমান যাকে ভালো মনে করেছেন নিয়োগ দিয়েছেন। বিএনপির ভিতরে কার কি অবদান, কার কি ত্যাগ তিনি ভালো জানেন, আমাদের চেয়ে কোনো সন্দেহ নাই, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। কিন্তু সবচেয়ে বেশি অবাক হয়েছি আমি ইউনূস সরকারের আমলে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ পদ দায়িত্ব পালন করা এবং পরবর্তীতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া খলিলুর রহমানকে আবার এই নতুন তারেক সরকার পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দিয়েছে। এবং এই পররাষ্ট্রমন্ত্রী কিন্তু খুবই উচ্চ পর্যায়ের একজন মন্ত্রী, ক্ষমতা সম্পন্ন। সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে খলিলুর রহমানকে নিয়োগ দিয়েছেন তারেক রহমান। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপিতে কি এমন লোক নাই যে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য? অবশ্যই আছে। আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি কিনা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন এবং তিনি বিএনপি পক্ষ থেকে এই পররাষ্ট্র বিষয়গুলো দেখভাল করতেন। এছাড়াও আরো অনেকে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিএনপির ভিতরে এত লোক থাকতে তারেক রহমান কেন এই খলিলুর রহমানকেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন? এবং আরো একটা প্রশ্ন হচ্ছে যে যেই লোকটা ইউনূস সরকারের আমলে একজন মন্ত্রী ছিল এবং যেই ইউনূস সরকার কিনা নিরপেক্ষ থাকার কথা, একটা নিরপেক্ষ সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি যখন নবনির্বাচিত তারেক রহমানের মন্ত্রিসভায় শপথ গ্রহণ করলেন, তখন প্রশ্ন আসে যে ইউনূস সরকার কি আদৌ নিরপেক্ষ ছিল? আসলে কি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে? নির্বাচন হওয়ার মাস দুয়েক আগেই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তাদেরকে জোর করে পদত্যাগে বাধ্য করা হলো এবং বলা হলো যে এরা যদি পদত্যাগ না করে তাহলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে একটা সন্দেহ হবে যে ডক্টর ইউনূস সরকার নিরপেক্ষ না। সুতরাং যেই সব উপদেষ্টারা নিরপেক্ষ না, তাদের একটা দলের সঙ্গে কানেকশন আছে, সেই সব উপদেষ্টাদেরকে নির্বাচনের আগে সরিয়ে দিতে হবে। এবং এই কারণেই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমকে পদত্যাগ করার জন্য চাপ দেওয়া হয় এবং তারা পদত্যাগ করে। এর ভিতরে মাহফুজ আলম নির্বাচন করেননি, কিন্তু আসিফ মাহমুদ তিনি এনসিপির মুখপাত্র হিসেবে যোগ দিয়েছেন। এটা করে ইউনূস সরকার দেখিয়েছে যে তারা একটি নিরপেক্ষ সরকার, যারা কিনা নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে। কিন্তু সেই সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি যখন সরাসরি গতকালকে ছিলেন ইউনূস সরকারের মন্ত্রী, আজকে হলেন তারেক রহমানের মন্ত্রী, তখন একটা বিশাল প্রশ্ন জাগে যে কেন তাকে নিয়োগ দেওয়া হলো? তারেক রহমান কি স্বেচ্ছায় নিয়োগ দিয়েছেন নাকি বাধ্য হয়েছেন? এখানে কি ডিপ স্টেট কাজ করতেছে নাকি মার্কিন চাপে তিনি কাজ করতে বাধ্য হয়েছেন? সেই আলোচনায় আমি আসবো। দেখুন, গত বছরের মে মাসে এই খোদ বিএনপি, যে বিএনপি এখন ক্ষমতায়, সেই বিএনপি অভিযোগ করেছিল যে ইউনূস সরকারের 3 জন উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম এবং খলিলুর রহমান, এবং বলতেছে যে এই 3 জন উপদেষ্টা নিরপেক্ষ নন এবং তারা দেশের স্বার্থে কাজ করছেন না, নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা কাজ করছেন না। এবং আমাদের খেয়াল আছে কিনা জানি না যে বার্মা সীমান্তে মানবিক করিডোর দেওয়ার জন্য খলিলুর রহমান নাকি আমেরিকার সঙ্গে চুক্তি করেছেন, যেটা আমরা শুনলাম পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মুখে। এবং কাগজে কলমে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন হলেও অনবরত খলিলুর রহমান তার কাজে নাক গলাতেন এবং দুজনের ভিতরে ভালো সম্পর্ক ছিল না। এবং এই খলিলুর রহমানের উপর কিন্তু ভারত খুব ক্ষিপ্ত ছিল। সেই সময় যখন মিয়ানমারে মানবিক করিডোর দেওয়ার প্রসঙ্গ উঠে, তখন কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং বিএনপি এর সরাসরি বিরোধিতা করেছিল এবং এই খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিল। এবং বিএনপির স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন আহমেদ, যিনি কিনা বিএনপির ভিতরে অত্যন্ত প্রভাবশালী, তিনি স্পষ্ট বলেছেন যে এই খলিলুর রহমানকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে। এবং সম্ভবত খুলনা এক জনসভায় তিনি কি বলেছিলেন, চলুন একটু শুনে আসি। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে, কিভাবে ভাবলেন? দেখুন, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি কিনা স্বরাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন, তো এই সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু অপ্রয়োজনীয় কথা বলেন না, অকারণে কথা বলেন না, খুব স্বল্পভাষী। তার মতো লোক যখন এই বিদেশি একজন নাগরিককে ডক্টর ইউনূস নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিল, তখন এই সালাউদ্দিন আহমেদ ইউনূস সরকারের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন। তাহলে এখন তারেক রহমানের কাণ্ডজ্ঞান নিয়ে কি আমাদের প্রশ্ন তোলা উচিত না? আহমেদ বলতেছেন খলিলুর রহমান একজন বিদেশি নাগরিক, কিন্তু আমি যতটুকু অনুসন্ধান করে জেনেছি, মানে খলিলুর রহমান বিদেশি নাগরিক এটাও প্রমাণ করা যাবে না, আবার তিনি যে বিদেশি নাগরিক না এটাও প্রমাণ করা যাবে না। তিনি আমেরিকা দীর্ঘদিন ছিলেন,
তিনি জাতিসংঘ সহ অনেক বড় বড় উচ্চ পর্যায়ে কাজ করেছেন, তার যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং ইউনূস সরকারের আমলে তিনি একাই পররাষ্ট্র, বাণিজ্য সবকিছু সামলাতেন এবং তিনি আমেরিকার সঙ্গে যে ডিলটা করেছেন সেটাও খুব ভালো। এবং ইউনূস সরকারের যে অর্থনৈতিক সাফল্য, এটার পিছনেও তার অবদান। কিন্তু তিনি আমেরিকা দীর্ঘদিন থাকলেও তিনি কিন্তু আমেরিকাতে কোনো ভোট প্রদান করেননি। হ্যাঁ, তার পরিবার ভোট দিয়েছে, তিনি ভোট দেননি। সুতরাং তিনি যে মার্কিন নাগরিক এটা আসলে প্রমাণ করা যাবে না। তারপরেও যদি ধরেও নেই যে মার্কিন নাগরিক, তাহলে যেই বিএনপি একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে ইউনূস সরকার নিয়োগ দেওয়ার কারণে ইউনূস সরকারের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছে যে সেনাবাহিনী কিভাবে একজন বিদেশি নাগরিক আছে তাদের স্পর্শকাতর বিষয় শেয়ার করবে, সেই বিএনপি এখন তাকে খোদ পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ দিল। তাহলে কাণ্ডজ্ঞান কার কম, ডক্টর ইউনূসের নাকি তারেক রহমানের? এখন আসল কথায় আসি। গত বছরের মে মাসেও যখন বিএনপি বলতেছে যে খলিলুর রহমানকে পদত্যাগ করতে হবে, তারপরে জুন মাসে ডক্টর ইউনূস লন্ডন সফর করলো তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্য। এবং তখন কিন্তু এই খলিলুর রহমানই ডক্টর ইউনূস যে হোটেলে ছিলেন, ডরচেস্টার হোটেল, সেই হোটেলের নিচে গিয়ে তারেক রহমানকে রিসিভ করে উপরে নিয়ে আসেন। এবং অনেকেই বলতেছেন সেই সময় একটা আলোচনা হয় এবং একটা চুক্তির মতো হয় যে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা হবে। এবং সেই সময়ই আমেরিকার মধ্যস্থতায় একটা কথা হয় যে ক্ষমতায় বিএনপি আসুক, জামাত আসুক, যেই আসুক, এই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দিতে হবে। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন, সেই মহিলা 2 বার গিয়ে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। এবং বলা হয় যে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক তিনিও তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করেছেন। আমরা জানি না কি কথা হয়েছে, কিন্তু প্রশ্নটা কি স্বাভাবিক না? আমেরিকা বা পশ্চিমারা এই খলিলুর রহমানকে আসলে কন্টিনিউ করার জন্য তারেক রহমানকে প্রেসার দিয়েছেন। এবং এই কারণেই প্রশ্ন উঠছে যে তারেক রহমান নিজের ইচ্ছায় খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছেন নাকি তিনি বাধ্য হয়েছেন। খলিলুর রহমানকে কিন লবির লোক ধরা হয় এবং অনেকেই মনে করেন ডক্টর ইউনূস নয় মাত্র প্রধান হলেও সরকার কিন্তু পরিচালনা করতেন খলিলুর রহমান নেপথ্যে থেকে। এবং ইউনূস সরকারের ভিতরে যেটা ডিপ স্টেট ছিল, অনেকে বলেন না অমুক গ্যাং তমুক গ্যাং, সেই ডিপ স্টেটের অন্যতম সদস্য ছিলেন এই খলিলুর রহমান। এবং খলিলুর রহমান এর আগে যতই উচ্চ পদে কর্মরত হোক না কেন, এই খলিলুর রহমানকে কিন্তু লাইম লাইটে প্রথম আনেন পিনাকি ভট্টাচার্য। এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকারের যে ডিপ স্টেট আছে তাদেরকে বুঝান যে খলিলুর রহমান মতো একজন জ্ঞানী লোককে সরকারে নিয়োগ দেওয়া খুবই জরুরি। তখন তাকে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ বানানো হয়। তারপর যখন আসিয়ান সম্মেলন সম্ভবত থাইল্যান্ডে যখন তিনি বৈঠক করতে গেলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে, তখন প্রশ্ন উঠে যে একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরেকজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে পারে। তখন ডক্টর ইউনূস এই প্রথমবারের মতো বাংলাদেশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ তৈরি করে তারপর খলিলুর রহমানকে সেই পদে বসান। এবং বিএনপি যখন একের পর ডিমান্ড করতেছে খলিলের পদত্যাগ, তখন ওই যে সেই জুন মাসে ইউনূস তারেক রহমান বৈঠকে খলিলুর রহমান ছিলেন, তারপরেই কিন্তু খলিলুর রহমানের উপর থেকে বিএনপি উদ্ধার করে নেন এবং খলিলুর রহমানের বিষয়ে একদম পুরো মুখ বন্ধ রাখেন। এবং ধারণা করা হয় যে আমেরিকা এবং পশ্চিমের মধ্যস্থতায় তারেক রহমানকে শর্ত দেওয়া হয় যে আপনি যদি এই নির্দেশগুলো মানেন এবং সরকার গঠন করলে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী পদে মেনে নেন, তাহলেই আপনি দেশে যেতে পারবেন। আপনাদের খেয়াল আছে না, তারেক রহমান ফেসবুকে বলেছিলেন যে আমার দেশে আসা আমার উপর নির্ভর করতেছে না। অনেক বিশ্লেষক মনে করেন যে তারেক রহমান যে নিজের ইচ্ছায় তিনি দেশে আসতে পারতেছেন না, একটা অদৃশ্য বাধা যেটা তিনি বলতেও পারতেছেন না বলে ফেসবুকে লিখেছেন, সেই বাধাটা দূর করে দিয়েছেন খলিলুর রহমান ভারত এবং আমেরিকার সঙ্গে বিভিন্নভাবে আলাপ করে এবং মধ্যস্থতা। এটা অনেকেই বলতেছেন। তো ফিরে আসি ডিপ স্টেট। তো এই খলিলুর রহমানকে পরিচালনা করতেন ডিপ স্টেটের পিনাকি ভট্টাচার্য সহ আরো অনেকে। কিন্তু সেই জুন মাসে যখন খলিলুর রহমান, তারেক রহমান, ডক্টর ইউনূস তারা লন্ডনে বৈঠক করলেন, তারপর থেকেই খলিলুর রহমান এই ডিপ স্টেটের সঙ্গে, এই ছোটনদের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে ফেলেন। এবং আপনারা খেয়াল করবেন যে পিনাকি ভট্টাচার্য, তারপর ইলিয়াস হোসেন, এরা কিন্তু শেষ পর্যন্ত এই খলিলুর রহমানের বিরুদ্ধে কথা বলা শুরু করেছিলেন। এবং আমার চ্যানেলে এসে গৌতম দাস তিনিও কিন্তু এই খলিলুর রহমানের বিরুদ্ধে অনেক কথা বলেছেন এবং সেই কথাগুলো যুক্তিসঙ্গত ছিল। যেই খলিলুর রহমান ডিপ স্টেটের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, সেই খলিলুর রহমান সেই তারেক রহমান এবং ইউনূসের লন্ডন বৈঠকের সময় তিনি বিএনপি বলয়ে চলে আসেন এবং বিএনপিও খলিলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেয়, পদত্যাগের দাবি থেকে সরে আসে। পক্ষান্তরে ডিপ স্টেটের শক্তিগুলো তারা খলিলুর রহমানের বিরুদ্ধে চলে যায়। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। দর্শকের ভিডিওটি দেখে কি জানলেন, আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের মধ্যে ভালো থাকবেন।